আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বিডি মেজারমেন্টের একটা নতুন টিউটোরিয়ালে আপনাদেরকে স্বাগতম। আমাদের ধারাবাহিক টিউটোরিয়ালগুলো দেখার মাধ্যমে আপনারা ল্যান্ড মেজারমেন্টের যাবতীয় কাজগুলো শিখতে পারবেন। এই যে নকশা, দলিল, খতিয়ান, বিভিন্ন প্রকার ভূমিগুলোর পরিমাপ, ভাগবটোয়ারা আছে, সীমানা নির্ধারণ, নকশা প্রণয়ন, এছাড়া যে মাটির মাপ আছে, কাঠের মাপ আছে, রাস্তার মাপ, পুকুরের মাপ, মুসলিম ফারাইজ আছে, হিন্দু আইন, এক কথায় সেটেলমেন্টের যাবতীয় কাজগুলোই শেখা যাবে। তো আজকের টিউটোরিয়ালে আমরা একজন সার্ভেয়ারের প্রয়োজনীয় মালামাল প্রসঙ্গে আলোচনা করব। একজন সার্ভেয়ারের জন্য বেশ কিছু সংখ্যক মালামাল আছে যেগুলো একবারে না হলেই নয়, আবার কিছু সংখ্যক মালামাল আছে একটু এডিশনাল, এগুলি থাকলে ভালো, আর যদি কারো না থাকে তাহলেও হয়তো কোনোভাবে এরকম কাজ পার হয়ে যাবে। আবার কিছু সংখ্যক মালামাল আছে যে আমাদের বলা হয় যে এই মালামালগুলো না থাকলে একজন সার্ভেয়ারকে সার্ভেয়ারই বলা যায় না। তাহলে চলুন দেখে আসি সার্ভেয়ারের মালামাল প্রসঙ্গে। আমরা এখানে মৌলিকভাবে একজন সার্ভেয়ারের 10টা মালামালের একটু আলোচনা করব। এই আলোচনাও আমরা একটু বলে রাখি, একবারে ডিটেলস আলোচনা না। প্রাথমিকভাবে আমরা এই মালামালগুলোর একটু নাম শিখব এবং পরবর্তীতে এগুলোর ব্যবহার প্রসঙ্গে প্রত্যেকটার উপরে আমাদের আলাদা আলাদা এক একটা টিউটোরিয়াল থাকবে যে এক একটা মালামালের ব্যবহার A to Z একবারে কিভাবে ব্যবহার করবেন। তো আজকে আমরা প্রাথমিকভাবে মালামালগুলোর নাম জানব এবং এর ব্যবহারের উপর আমরা কিঞ্চিত ধারণা লাভ করব। তন্মধ্যে 1 নম্বর মালামাল হলো গান্টা চেইন বা শিকল। আমাদের দেশে বর্তমানে শিকলের ব্যবহার একবারে নেই বললে চলে, তারপরেও লোকাল দেশগ্রামে এখনও কিছু কিছু জায়গায় শিকলের ব্যবহার আছে, কিন্তু একজন সার্ভেয়ার হিসাবে এই মালামালটার জ্ঞান থাকা একটু আমাদের জন্য জরুরি। শিকলটার নাম হলো গান্টা চেইন বা শিকল। এটার আবিষ্কারক হলো ফরাসি বিজ্ঞানী ডক্টর এডমন্ড ঘান্টার। এটা দেখতে অনেকটা আপাত দৃষ্টিতে এরকম। আবিষ্কারক হলো ফরাসি বিজ্ঞানী ডক্টর এডমন্ড ঘান্টার। উনার নাম অনুযায়ী এটাকে গান্টা চেইন বা গান্টা শিকল বলে। এই শিকলটার শুরু থেকে শেষ পর্যন্ত টোটাল দৈর্ঘ্য হইল 66 ফুট, আর এটার ভিতরে এরকম 100 লিঙ্ক বা কড়ি আছে। প্রত্যেকটা লিঙ্কের লম্বা হলো 0.66 ফুট বা 7.92 ইঞ্চি। এটার কাজ কি? এটার কাজ হলো ফিল্ড পর্যায়ে ভূমিগুলোকে মাপার জন্য এই শিকলটা ব্যবহার করা হয়। আগে আমাদের দেশে বেশিরভাগ জায়গা জমি শিকলের সাহায্যে পরিমাপ করত। বর্তমানে শিকলের ব্যবহার খুব একটা দেখা যায় না। তারপরেও শিকলের জ্ঞান থাকার জন্য এইখান থেকে এই পর্যন্তকে বলা হয় 1 লিঙ্ক, এখান থেকে এই পর্যন্তকে বলা হয় 1 লিঙ্ক। এরকম করতে করতে এই শুরু থেকে শেষ পর্যন্ত শিকলটার মধ্যে টোটাল দৈর্ঘ্য আছে এরকম 100 লিঙ্ক, এবং এটার পরিমাণ হলো 100 লিঙ্কের পরিমাণটা হলো 66 ফুট। এবং এই জিনিসটা এটা হলো এটাকে নস বা ফুলি বলে। এটা কেন ব্যবহার করে? এটা শিকলের প্রতি 10 লিঙ্ক অন্তর অন্তর শিকলের লিঙ্ক বা কড়ি গণনার সুবিধার্থে এই নস বা ফুলিগুলো ব্যবহার করছে, যাতে করে 10 কোথায়, 20 কোথায়, 30 কোথায়, 40 কোথায়, 50 কোথায় খুব সহজে এরকম গণে বের করা যায়। এই জন্য দেখা গেছে যে এরকম শিকলের শুরু থেকে শেষ পর্যন্ত এরকম প্রতি 10 লিঙ্ক অন্তর অন্তর এরকম নস বা পুলি ব্যবহার করছে। পরবর্তীতে শিকলের বেশ কিছু সুবিধা আছে, অসুবিধা আছে ইত্যাদি জিনিসগুলো, শিকল সঠিক দৈর্ঘ্যে কীভাবে রাখে, শিকল বিন্যাস আছে ইত্যাদি বিষয়গুলোর উপরে পূর্ণাঙ্গ আমাদের আলাদা একটা টিউটোরিয়াল থাকবে। শিকলটাকে প্র্যাকটিক্যাল দেখিয়ে প্রত্যেকটা লিঙ্কটাকে আলাদা আলাদা করিয়ে আমরা ইনশাল্লাহ যাবতীয় জিনিসগুলো এরকম দেখাতে চেষ্টা করব। আজকে প্রাথমিক জ্ঞান যদি আমাদের এইটুকু হয় যে শিকলটা ভূমি মাপার জন্য, ফিল্ড পর্যায়ে ভূমিগুলোকে মাপার জন্য আমরা শিকলটাকে ব্যবহার করব। 2 নম্বরটা যন্ত্রটার নাম হলো গান্টার স্কেল। এটাকে ডায়াগোনাল স্কেলও বলে। একজন সার্ভেয়ারের কাছে একটা স্কেল আপনারা দেখবেন পিতলের তৈরি, তামার তৈরি, ব্রোঞ্জের তৈরি, এরকম দেখা গেছে যে একটা স্কেল 4 কোণা বিশিষ্ট, 2 ইঞ্চি লম্বা, 2 ইঞ্চি চওড়া এরকম থাকে। এর দেখবেন আড়াআড়ি লেখাগুলো সোজা সোজা এবং উপরের নিচের রেখাগুলো একটু কোনাকুনি করে করা। এখান থেকে এইদিকে গুনলে 10টা ঘর আছে, আবার উপর থেকে নিচে গুনলেও 10টা ঘর আছে। এটার কাজ কি? এটার কাজ হলো নকশা থেকে জমি মাপার কাজে এই কাজটা ব্যবহার করে। ফিল্ড পর্যায়ে যে জমিগুলো পড়ে আছে এই জমিগুলোকে আপনি অনেক সময় ফিল্ডে না গিয়ে বাসা বাড়িতে, দোকানপাটে, আপনি অফিস আদালতে বসে জমিকে মাপতে পারবেন। সেটার জন্য এরকম একটা গান্টার স্কেলের আপনার প্রয়োজন হবে। নকশার উত্তর আইল কতটুকু, দক্ষিণ আইল কতটুকু, পূর্ব আইল কতটুকু, পশ্চিম আইল কতটুকু, আমরা একটা কাটা কম্পাস দিয়ে ধরে যখন গান্টার স্কেলের উপর আমরা রাখবো, তখন গান্টার স্কেল আমাদেরকে বলে দিবে যে এই জমিটার উত্তর আইল, দক্ষিণ আইল, পূর্ব আইল, পশ্চিম আইলে কত লিঙ্ক, কত ফুট, কত হাত, কত গজ আছে ইত্যাদি আমরা খুব সহজে বের করে ফেলতে পারবো। তাহলে আমরা এইটুকু অন্তত বুঝলাম যে গান্টার স্কেলটা নকশা থেকে জমি মাপার কাজে ব্যবহার করা হয়।
3 নাম্বার যন্ত্রটার নাম হলো আইবার অফসেট বা গুনিয়া। সার্ভেয়ারের কাছে ছোট্ট একটা স্কেল দেখবেন 2 ইঞ্চি লম্বা, অনেক সময় হাফ ইঞ্চি চওড়া, বর্তমানে তার থেকে একটু বড় ছোট এরকম পাওয়া যায়। এটার উপরের দিকে দেখবেন দাগগুলো একটু হালকা মোটা মোটা, নিচের দিকের দাগগুলো এত ছোট যে এটাকে ম্যাগনিফাই গ্লাস দ্বারা অনেক সময় অনেক সময় শনাক্ত করা এরকম কঠিন হয়ে যায়। এটার কাজ কি? এটারও কাজ হলো নকশা থেকে জমি মাপার কাজে ব্যবহার করা হয় এটাও। কিন্তু এই বড় ঘরগুলোর কী অর্থ, ছোট ঘরগুলোর কী অর্থ, কোনটা কিভাবে ধরবেন ইত্যাদি জিনিসগুলোর জন্য এরকম গুনিয়া স্কেলের উপরও আমাদের পূর্ণাঙ্গ পরিপূর্ণ একটা টিউটোরিয়াল থাকবে, যেটাতে আমরা গুনিয়া স্কেলটা আপনাদেরকে পরিপূর্ণভাবে ভালোভাবে ইনশাল্লাহ বুঝে দিতে আশা করি সামর্থ্য হব। আজকে এইটুকু ধারণা রাখেন যে ছোট্ট যে স্কেল, এই স্কেলটার নাম হলো আইবার অফসেট বা গুনিয়া স্কেল, এটারে রাইট অ্যাঙ্গেল রুলারও বলে। এই গুনিয়া স্কেলটার কাজ হলো নকশা থেকে জমি মাপার কাজে এটা ব্যবহার করা হয়। আর 4 নম্বর যন্ত্রটার নাম হলো 330 স্কেল। 330 এই কথার অর্থ হইল 330। আগে যে দুইটা স্কেল প্রসঙ্গে আমরা আলোচনা করছি, গুনিয়া স্কেল এবং গান্টার স্কেল, এই দুইটা স্কেল শিকলের মাপে মৌলিকভাবে তৈরি করা, কিন্তু এটাকে পরবর্তীতে আমরা ফুটের মাপে, হাতের মাপে, গজের মাপে ইত্যাদি যে কোনো মাপে কনভার্ট করতে পারবো। কিন্তু এই 330 স্কেলটা এটা সরাসরি ফুটের মাপে তৈরি করা, অর্থাৎ আপনি এটাও নকশা থেকে জমি মাপার কাজে ব্যবহার করা হয়, কিন্তু এইটার মাপটা আপনি সরাসরি ফুট পাবেন, যে একটা জমির উত্তর আইলে, দক্ষিণ আইলে, পূর্ব আইলে, পশ্চিম আইলে কত ফুট আছে, এই জিনিসটা আমরা এরকম দেখা গেছে যে এই 330 স্কেলটা দিয়ে এরকম বের করতে পারবো। তো কোথায় ধরবেন, কিভাবে ধরবেন? এই স্কেলটা আমি যে এইভাবে তৈরি করছি এটা অনেক বড় হবে, এরকম টোটাল স্কেলের মধ্যে 20টা ঘর আছে, 20টা ঘর দিতে গেলে অনেক লম্বা হয়ে যায়, এই জন্য আংশিক ভাঙা সামান্য অংশ দিয়ে আমরা স্কেলটার একটা অবস্থা দেখানোর জন্য এরকম এখানে তৈরি করছি। পরবর্তীতে শুধুমাত্র এই স্কেলটার উপরেও আমাদের পূর্ণাঙ্গ একটা টিউটোরিয়াল আলাদা থাকবে, যাতে করে আপনারা এই স্কেলটার প্রসঙ্গে পরিপূর্ণ আপনাদের ধারণা চলে আসে, পরিপূর্ণ আপনাদের এরকম জ্ঞান চলে আসে যে এই স্কেলটা দিয়ে কিভাবে আমরা সরাসরি নকশা থেকে জমি পরিমাপ এরকম ফুটের সাহায্যে করতে পারি। 5 নম্বর যন্ত্রটার নাম হলো অপটিক্যাল স্কয়ার, একটা যন্ত্র বিশেষ যেটার দ্বারা সরজমিনে 90 ডিগ্রি কোণ তৈরি করা যায়। সরজমিনে 90 ডিগ্রি কোণ কি? সার্ভেয়ারদের কাজে অনেক সময় এই যে একটা সোজা আইল আছে, এখান থেকে সোজা এদিকে, সোজা এদিকে, সোজা এদিকে, বিভিন্ন দিকে এরকম আইলগুলো বাইর করতে হয়। এই আইলগুলো সোজাসুজি বাইর করার জন্য এই অপটিক্যাল স্কোয়ার যন্ত্রটা খুব সহায়ক ভূমিকা পালন করবে। যন্ত্রটা আপাত দৃষ্টিতে দেখতে এরকম, এটার দুই পাশে দুইটা 45 ডিগ্রি অ্যাঙ্গেল ক্ষুদ্র আয়না বসানো আছে। অতঃপর ফিল্ড পর্যায়ে এটা 45 দুগুণে 90 ডিগ্রি কোণ তৈরি করা যায়। কিভাবে করবেন, কেমনে ধরবেন ইনশাল্লাহ ইত্যাদি জিনিসগুলো আমরা যন্ত্রটার সামনে দেখিয়ে প্র্যাকটিক্যালি আপনাদেরকে এরকম দেখিয়ে দিব। যন্ত্রটার ব্যবহার এরকম কিভাবে করবেন। যন্ত্রটা দিয়ে যদি আমি করি, বলতে চাইছি এখানে যে এগুলি সরাসরি সোজাসুজি 90 ডিগ্রি কোণ হবে। আর যদি আমি আনুমানিক করি তাহলে আমার হয়তো এই কোণটা বড়, এই কোণটা ছোট এরকমও হয়ে যাইতে পারে। এই জন্য অপটিক্যাল স্কোয়ার যন্ত্রটা এরকম দেখা গেছে যে এটা দিয়ে আমরা 90 ডিগ্রি কোণ তৈরি করার জন্য এটা ব্যবহার করব। তবে যন্ত্রটা একটু দামি বটে, অনেক সময় 600, 700, 800 থেকে শুরু করি 1, 2, 3 হাজার টাকা দামের হয়। এটা বেশিরভাগ সার্ভেয়ারের কাছে অনেক সময় এটা থাকে না। এটা ছাড়াও শুধুমাত্র টেপ পিতা দিয়ে মেপেও আমরা 90 ডিগ্রি কোণ তৈরি করতে পারবো। ওই জিনিসটা আমরা একটু দেখিয়ে দেব যখন আমরা অপটিক্যাল স্কোয়ার প্রসঙ্গে বিস্তারিত, যখন শুধু এই মালামালটার উপরে আমাদের একটা আলাদা টিউটোরিয়াল থাকবে, তখন আমরা বিস্তারিত ইনশাল্লাহ এই জিনিসটা দেখিয়ে দেব। 6 নম্বর যন্ত্রটার নাম হলো কাটা কম্পাস। একজন সার্ভেয়ারের গুরুত্বপূর্ণ একটা যন্ত্র। আমরা জ্যামিতি বক্সে কাটা কম্পাস দেখছি, এগুলি অনেক সময় টেনে বড় ছোট করে, এগুলির তেমন কোনো এরকম সূক্ষ্ম কাটা কম্পাস না। সার্ভেয়ারদের কাটা কম্পাসগুলো অত্যন্ত সূক্ষ্ম হইতে হয়। এর অগ্রভাগগুলো দেখবেন একবারে সুচালো, এখানে এরকম পয়েন্ট করা আছে, ঘুরাইয়া ঘুরাইয়া জমির আইলকে ধরার জন্য, জমির আইলকে চিহ্নিত করার জন্য, জমির আইলের মাঝামাঝি এরকম বসানোর জন্য। অর্থাৎ একটা নকশা যে একটা জমি আছে, এটার উত্তর আইল কতটুকু, দক্ষিণ আইল কতটুকু, পূর্ব আইল কতটুকু, পশ্চিম আইল কতটুকু, আমরা যে মেজারমেন্ট করব, ওই মেজারমেন্ট করার সময় আইলটাকে আগে কাটা কম্পাস দিয়ে ধরতে হবে, চিহ্নিত করতে হবে। পরবর্তীতে এটা চিহ্নিত করার পরে এটাকে আমরা গান্টার স্কেলে, গুনিয়াতে 330 স্কেলে এরকম বসাবো। হ্যাঁ, এই জন্য কাটা কম্পাসটা দিয়ে মূলত জমির আইলকে ধরার জন্য, চিহ্নিত করার জন্য এটা
ব্যবহার করা হয়। কিভাবে করবেন, কেমনে ধরবেন ইত্যাদি জিনিসগুলো ইনশাল্লাহ আমরা এরকম পরবর্তী ভিডিওতে এরকম দেখিয়ে দেব। আপাতত আমরা এই যন্ত্রটার নাম শিখলাম এরকম কাটা কম্পাস, আর এটাকে ব্যবহার করা হয় নকশার আইলগুলোকে ধরার জন্য, হ্যাঁ, চিহ্নিত করার জন্য। 7 নাম্বার যন্ত্রটার নাম হলো ট্রেসিং পেপার। একটা পাতলা কাগজ, তেল এবং মোম মাখানো, এটা নকশার উপর ধরলে নকশার রেখাগুলোকে হুবহু দেখা যায়। এটার কাজ কি? এটার কাজ হলো নকশাকে ট্রেসিং করার কাজে এটা ব্যবহার করা হয়। আমি এটা কাগজ হিসাবে এখানে আর্ট করলাম এটা, আর এই একটা জমিকে, একটা দাগকে আমি নকশা থেকে ট্রেসিং করে নিয়ে আসলাম। ধরেন এটা 37 নাম্বার দাগ। 37 নাম্বার দাগটার প্রকৃতি এরকম ছিল, দেখতে এরকম ছিল। আমি মূল নকশা থেকে, অরিজিনাল একটা নকশা থেকে 37 নাম্বার দাগটাকে ট্রেসিংয়ের উপর নিয়ে আসছি। কেন নিয়ে আসছি? এই 37 নাম্বার দাগটা মাপার সময় আমাকে হয়তো বিভিন্ন ভাগে ভাগ করতে হবে। হ্যাঁ, এখানে এই 37 নাম্বার দাগটাকে মাপার সুবিধার্থে হয়তো আমি এরকম 2টা ভাগে ভাগ করব। একটাকে এ প্লট বানাবো, একটাকে আমি বি প্লট বানাবো। এই যে আমি কাজগুলো করব, আবার আমি কাটা কম্পাসের গুঁতো দেব প্রত্যেকটা আইলে আইলে মাপার জন্য। আমি এরকম কিছু লিখবো, চিহ্নিত করব। এই সমস্ত কাজগুলো যে করব আমি আমার মূল নকশাতে করব না। কারণ মূল নকশাটা যদি এইসব কাজ করতে যাইয়া একবার নষ্ট করে ফেলি, তাহলে আমাকে বারবার মূল নকশা উঠাইতে হবে। এটা যেরকম সময়ের ব্যাপার এবং দেখা গেছে যে টাকা পয়সারও ব্যাপার। এই জন্য মূল নকশাটাকে ভালো এবং অক্ষত রাখার জন্য সার্ভেয়ারগণ ট্রেসিং পেপার ব্যবহার করে থাকেন। তো এই ট্রেসিং পেপারের উপরেই আমরা আমাদের মূল এরকম কাজটা করব। মূল নকশাটাকে ভালো এবং অক্ষত রাখার জন্য সার্ভেয়ারগণ এরকম ট্রেসিং পেপার ব্যবহার করে থাকেন। ট্রেসিং পেপারও আমরা যখন এরকম নকশা থেকে জমি মাপা দেখাবো, ট্রেসিং পেপারের ব্যবহার ইনশাল্লাহ এরকম বিস্তারিত দেখিয়ে দেওয়ার চেষ্টা করব আলাদা একটা টিউটোরিয়াল। আজকে আমরা ট্রেসিং পেপারটার সম্পর্কে জানলাম, নামটা বুঝলাম এবং এটার ব্যবহার সম্পর্কে একটু ধারণা লাভ করলাম যে মূল নকশাটাকে অক্ষত এবং ভালো রাখার জন্য সার্ভেয়ারগণ মূলত ট্রেসিং করে কাজটা করে। একটা জমিকে আমি মাপবো, প্রথমত আমার কাজ হলো ওই ট্রেসিং পেপারকে ওই নকশার উপর ধরবো। ধরার পরে পেন্সিলের অগ্রভাগকে সূক্ষ্ম করে একবারে উঠাই নিয়ে এখন আমি দাগটা দেব। অথবা দেখা গেছে যে একটা কলম আছে যেটাকে একবারে লেখাগুলো খুব সূক্ষ্ম চিকন হয়, ওই কলম দিয়ে আমি দাগ দিয়ে এখন আমার মূল নকশাতে যে জমিটা যেভাবে আছে এটাকে আমি ট্রেসিংয়ের উপর নিয়ে আসব। পরবর্তীতে এই ট্রেসিংয়ের উপরে আমি মেজারমেন্ট করার জন্য যা কিছু করা দরকার এখানে করব। এই জন্য ট্রেসিং পেপারটা ব্যবহার হয় নকশা থেকে জমি মাপার জন্য। নকশাকে ট্রেসিং করার জন্য মূলত ট্রেসিং পেপারটা ব্যবহার করা হয়। 8 নাম্বার যন্ত্রটার নাম হলো টিনসুঙ্গা। এটা একটা পুরাতন সনাতনী নাম এবং সনাতনী জিনিস। যে টিনসুঙ্গাটা ব্যবহার করতো আগে সার্ভেয়ারগণ জমিদারদের নকশাগুলোকে আনা নেওয়ার কাজে টিনসুঙ্গা ব্যবহার করতো। কেন ব্যবহার করতো? একটা কাগজকে আপনি যেভাবে ভাঁজ দেওয়া হয়, সাধারণত একটা কাগজকে যেভাবে ভাঁজ দিবেন, একটা নকশাকে যদি ওইভাবে ভাঁজ দেওয়া হয় তাহলে এর মাঝের রেখাগুলো কিন্তু নষ্ট হয়ে যায়। এই জন্য মাঝের রেখাগুলোকে ভালো এবং অক্ষত রাখার জন্য নকশাকে গোলাকৃতি করে, গোলাকৃতি করে এরকম বহন আনা নেওয়া করতে হয়। ওই গোলাকৃতি করে বহন আনা নেওয়া করার জন্য আগে টিনসুঙ্গা ব্যবহার করত। বর্তমানে কালো এক প্রকার মোটা পাইপের মতো এক প্রকার কোটো পাওয়া যায়, যেগুলোর দ্বারা এরকম টিনসুঙ্গার কাজটা হইতেছে। এই জিনিসটা দেখতে অনেকটা এই লেভেলের, এরকম এর ভিতরে এরকম নকশাগুলোকে এরকম ঢুকিয়ে রাখে, নকশাগুলোকে এরকম আনা নেওয়ার কাজে এটা ব্যবহার করে। 8 নাম্বার যন্ত্রটা হলো টিনসুঙ্গা। 9 নাম্বার যন্ত্রটার নাম হলো টেপ পিতা। একজন সার্ভেয়ারের গুরুত্বপূর্ণ একটা যন্ত্র। বর্তমানে এই টেপ পিতাটা দিয়েই আমরা পরিমাপ করি। বাজারে বিভিন্ন রকম টেপ পিতা পাওয়া যায়, সাধারণত এরকম 150, 200, 250, 300, 350 বিভিন্ন লেভেলের দামের টেপ পিতা আছে। যে যেটা সুইটেবল মনে করে, সুবিধা মনে করে ওই জিনিসটা এরকম ব্যবহার করতে পারে। তবে সার্ভেয়ারদের জন্য ন্যূনতম 100 ফিটের টেপ পিতাটা নেওয়া ভালো। অনেকে 50 ফিটের টেপ পিতা নিয়ে আসে, যেটা দিয়ে এরকম মেজারমেন্ট করতে অনেক সময় একটু কষ্ট হয়ে যায়। এই জন্য আমরা অন্তত 100 ফিটের একটা টেপ পিতা নিব। টেপ পিতার এটা এক পাশে এরকম ফুটের এবং ইঞ্চির পরিমাপ, আরেক পাশে এরকম মিটারের পরিমাপ, কোনখান থেকে ধরবে, কিভাবে ব্যবহার করবে, ফুট ফাইলে কী হবে, ইঞ্চি ফাইলে কী হবে, মিটারের মাপে কী হবে। টেপ পিতার উপরেও আমাদের বিস্তারিত একটা টিউটোরিয়াল আছে, যেখানে টেপ পিতা প্রসঙ্গে আমরা বিস্তারিত জিনিসগুলো এরকম ধারাবাহিকভাবে এরকম দেখিয়ে দেব। তাহলে টেপ পিতাটা ফিল্ড পর্যায়ে মূলত শিকলের যেই কাজ, টেপ পিতারও ওই একই কাজ।
হ্যাঁ, আগে বেশিরভাগ জমিকে শিকল দিয়ে মাপা হতো, বর্তমানে একবারে বেশিরভাগ জমিকে এরকম মানুষ সাধারণত টেপ ফিতে এরকম ফুট বা ফিতা দিয়ে এরকম পরিমাপ করে, অর্থাৎ জমির উত্তর আইল কতটুকু, দক্ষিণ আইল কতটুকু, পূর্ব আইলে কত আছে, পশ্চিম আইলে কত আছে, এই জিনিসটা বের করার জন্য টেপ ফিতার ব্যবহার এরকম হয়ে থাকে। 10 নম্বর যন্ত্রটার নাম হলো তেপায়া টেবিল। একটা ভারী বস্তু যদি একজন সার্ভেয়ারের থাকে ভালো, আর না থাকলেও অনেক সময় সাধারণ একটা টেবিল রেখেও এই কাজটাকে এরকম পার করে দিতে পারে। তেপায়ার কারণে এটা একটা বিশেষ একটা সুবিধা। আমরা দেখছি যারা এরকম সার্ভেয়ারদেরকে দেখছি, এরা মাঠের মধ্যে কাজ করতে হয়, অনেক সময় ক্ষেতের মধ্যে বড় বড় চাকা, এটার মধ্যেও দেখা গেছে সে ওখানে টেবিল বসাইতে হয়। আমি যদি একটা 4 পায়া সাধারণ টেবিলগুলো এরকম নিয়ে যাই, ওখানে এটা বসানো অনেক কষ্টকর হয়ে যায়, একটা ফায়াল লড়াচড়া করতে থাকে, ওটার নিচে একটা কিছু দিয়ে আবার জাবা দিয়ে সোজা করতে হয়, যার কারণে সার্ভেয়ারগণ এই ফিল্ড পর্যায়ে, মাঠ পর্যায়ে উঁচা নিচে জায়গায় টেবিলটাকে ব্যবহার করার জন্য এই তেপায়া টেবিলটা মূলত ব্যবহার করে। তেপায়া টেবিলের একটা বিশেষ সুবিধার দিক হলো আপনি উঁচা নিচে একটা জায়গায়, আমরা প্র্যাকটিক্যালি জিনিসটা দেখালে আপনারা বুঝবেন, একবারে পাহাড়ের ঢালু জায়গায়ও এটা টেবিলটাকে আপনি এই পায়াগুলোকে নাড়াছাড়া করে বড় ছোট করে অ্যাঙ্গেল করে দিয়ে পাহাড়ের একটা উঁচা নিচে ঢালু একটা জায়গায়ও আপনি টেবিলটাকে সমান্তরাল করে সমান করে এই জিনিসটাকে এরকম ব্যবহার করতে পারবেন। এই জন্য টেপায়া টেবিলের বিশেষ সুবিধা। তবে বেশিরভাগ সার্ভেয়ারই অনেক সময় দেখা গেছে যে ভারীর কারণে বস্তুটি অনেক সময় ব্যবহার করে না, কিন্তু করতে পারলে ভালো। মূলত এই যন্ত্রপাতিগুলোই একজন সার্ভেয়ারের মৌলিক একটা যন্ত্রপাতি বা টুলস, এগুলি প্রত্যেকটা সার্ভেয়ারের থাকলে অনেক ভালো। এর বাইরেও আরও বেশ কিছু যন্ত্রপাতি আছে যেটা এরকম রাখা দরকার, যেমন রাবার, পেন্সিল, ক্যালকুলেটর, দিকদর্শন কম্পাস, ছোট কোদাল, নিশানা দণ্ড, বাঁশের নল, উলন, ওয়াটার লেবেল ইত্যাদি প্রয়োজনীয় যন্ত্রগুলো যদি আপনাদের থাকে তাহলে অনেক ভালো। এবং ক্লিপবোর্ড রাখতে হয়, কিছু কাগজ রাখতে হয়, প্রয়োজনীয় নকশার কপি রাখতে হয়, যে এলাকায় আমি যাব ওই এলাকার পরিমাপের জন্য ওই নকশাটা আমাকে এরকম সংগ্রহ করে রাখতে হবে। তো এই যন্ত্রপাতিগুলো, কিন্তু এর মধ্যে কিছু যন্ত্র আছে যেটা এত গুরুত্বপূর্ণ, যেটা না থাকলে একজন সার্ভেয়ারকে অনেক সময় আমাদের দেশ গ্রামে বলা হয় যে সার্ভেয়ারকে এরকম সার্ভেয়ারে বলা হয় না, আর যে ওই যন্ত্রটা না বুঝে তাকে এরকম মানুষ সার্ভেয়ারের মতোই মনে করে না। অনেক সময় আমরা দেখতাম ওই যন্ত্রটার মধ্যে এই ঘান্টার স্কেলটা একটা গুরুত্বপূর্ণ যন্ত্র। আপনি দেখবেন ঘান্টার স্কেলের কোনায় একটা ছিদ্র আছে, অনেক সময় ওই ছিদ্র দিয়ে আমরা দেখতাম মুরব্বী বয়স্ক সার্ভেয়ারগণ আসতো, আর ওরা এরকম গলায় এই যন্ত্রটাকে অনেক সময় ঝুলাইয়াও এরকম রাখতো, অর্থাৎ হারাইয়া যাতে না যায়, পড়ে যাতে না যায়, রশি দিয়ে এরকম রাখছে আর এটা দিয়ে এরকম পরিমাপ করতেছে। এটা এত গুরুত্বপূর্ণ যে এই যন্ত্রটাকে বুঝা, ধরা এবং শিখা, এটার উপরে আমরা আলাদা একটা গুরুত্বপূর্ণ টিউটোরিয়াল রাখবো শুধুমাত্র এই যন্ত্রটাকে একটু শেখার জন্য। যেহেতু যন্ত্রটা দিয়ে কাজ না বুঝলে মানুষ একজন সার্ভেয়ারকে এরকম সার্ভেয়ারই মনে করে না। তা আজকে আশা করি যন্ত্রপাতিগুলোর নাম প্রসঙ্গে বুঝতে পারছেন, এবং এর ব্যবহারের উপরে যদিও ধারণা আসে নাই, পরিপূর্ণ ধারণা আসে নাই, কিঞ্চিত ধারণা আসছে কোনটা কোন কাজে ব্যবহার করা হয়। আমাদের পরিপূর্ণ টার্গেট থাকে যে এর প্রত্যেকটা 10টা 20টা যে মালামালগুলো আছে, প্রত্যেকটা মালামালের উপরে এক একটা আলাদা টিউটোরিয়াল করে আমরা প্রত্যেকটা মালামালের ব্যবহার ইনশাল্লাহ আপনাদেরকে শিখিয়ে দেব। তো আজকের টিউটোরিয়ালটা এই পর্যন্ত। আল্লাহ হাফেজ, ভালো থাকেন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।